বাদুড়িয়ায় চেয়ারম্যানের বাড়ির পিছনের পাটক্ষেত থেকে যে টাকা পাওয়া গিয়েছিল তা গুণে শেষ করেছে পুলিশ। এই টাকার পরিমাণ ৩ কোটির বেশি। বাড়ির পিছনের পাটক্ষেত, সেখান থেকে পাওয়া টাকার পরিমাণ ৩ কোটির বেশি। তার সঙ্গে বেশ কিছু কয়েকটি সুটকেস নাকি পাওয়া গিয়েছিল এবং তার মধ্যে সোনার গয়না ছিল। বাদুড়িয়ার এই দীপঙ্কর বাবু নিশ্চয়ই একা নন। তৃণমূলের এরকম অনেক নেতা কাউন্সিলর রয়েছেন যাদের এই ধরনের গুপ্তধন বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেতে হয়তো পোঁতা রয়েছে। কাউন্সিলররা আঙুল ফুলে কলা গাছ হয়েছেন, আর আস্তে আস্তে আর্থিকভাবে শুকিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা যে খুব বড় গলায় বলার মতো নয়, এটা আমার মনে হয় আজকাল আমজনতা প্রায় প্রত্যেকেই জানে, সামান্য একটু খোঁজ খবর জানা রাখে। কিন্তু পশ্চিমবঙ্গের তো এরকম পরিস্থিতি হওয়ার কথা নয়। এমনকি আর্থিকভাবে সবথেকে বড় ধাক্কা যদি শিল্পায়নের ঘাটতি হয়, বড় বড় শিল্প সরে যাওয়া, কারখানা বন্ধ হয়ে যাওয়া, উৎপাদন কমে যাওয়া। পশ্চিমবঙ্গ কিন্তু কৃষিতেও যথেষ্ট এগিয়ে থাকা একটি রাজ্য ছিল এবং কৃষিতে ক্রমশ পশ্চিমবঙ্গ আরও উন্নত হয়েছে। কিন্তু তারপরেও রাজ্যের আর্থিক হাল ক্রমশ খারাপ হয়েছে। তার অন্যতম কারণ এই আন্ডার কারেন্ট, ইকোনমিক আন্ডার কারেন্ট। এই বিপুল পরিমাণ দুর্নীতি কখনো কোনো সুস্থ অর্থনীতির জন্ম দিতে পারে না। একটা রাজ্য যতই আর্থিকভাবে তার শক্ত সমর্থ হোক, যদি এখানে এরকম সীমাহীন দুর্নীতি কাজ করে, তাহলে তার আর্থিক অবস্থা ফোপরা হয়ে যেতে বাধ্য, এবং পশ্চিমবঙ্গ তাই হয়েছে। দেখুন, একটু আলোচনা করা দরকার পশ্চিমবঙ্গের বর্তমান আর্থিক অবস্থা। কোন পরিপ্রেক্ষিতে? যখন একজন চেয়ারম্যান, তাও বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান, তার বাড়ির পিছনের পাটক্ষেত খুঁড়ে পুলিশ ৩ কোটি টাকার বেশি উদ্ধার করছে, সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের জানাতে চাই বাংলার আর্থিক অবস্থা, অন্তত খাতায় কলমে পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা ঠিক কেমন। রাজ্যের বার্ষিক আয় এই ২৫-২৬ অর্থ বছরেও দেখানো হয়েছে ২০ লক্ষ টাকার সামান্য বেশি, এবং গ্রোথ দেখানো হয়েছে ১২% বেশি। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এগুলো সবই দেখানো হয়েছে, দাবি করা হয়েছে, দাবি করেছে যে সরকার মার্চ অবধি এ রাজ্যে সরকার চালিয়েছে, সেই সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে। কিন্তু আদৌ এই তথ্য কতটা সত্যি? আর সব সত্যিকে ঢাকা যায় না। এই যে টাকাটা ১২ লক্ষ কোটি টাকার বেশি রাজ্য আয় দেখিয়েছে, টাকাটা এসছে কোত্থেকে? আয় কোত্থেকে এসছে? রাজ্য আয় করেছে কোন কোন জায়গা থেকে? সেখানে পরিষ্কার সব থেকে বেশি জায়গা নিয়ে রয়েছে পরিষেবা। পরিষেবা মানে যে ধরনের পরিষেবা আমরা পাই বা আপামর মানুষের পাওয়ার কথা, তার মধ্যে যেমন ধরুন চিকিৎসা পরিষেবা, বেসরকারি হাসপাতাল ধরতে হবে, হোটেল, রিসর্ট, এই সমস্ত পরিষেবা, এগুলো সব পরিষেবার মধ্যে পড়ে। তো এই ধরনের ব্যবসা যা মূলত পরিষেবা ভিত্তিক, তার থেকে রাজ্যের আয় হয়েছে সব থেকে বেশি। এমএসএমই, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজ, ছোট ছোট বিভিন্ন সংস্থা, তাদেরও নাভিশ্বাস উঠে গেছে। যে পরিমাণ তোলাবাজি হয়েছে তাতে এমএসএমইর যে গ্রোথ হওয়ার কথা ছিল এ রাজ্যে, তা হয়নি। কিন্তু তবুও এমএসএমই সূত্রে আয় দেখানো হয়েছে। হ্যাঁ, কৃষি একটা বড় ভূমিকা অবশ্যই রেখেছে রাজ্যের আয়, যেটুকু আয় সেই আয়ের পেছনে। আর আবগারি, মদ বিক্রি, দুয়ারে সরকার, দুয়ারে রেশন যেরকম হয়েছে, ঠিক দুয়ারে না হলেও পাড়ায় পাড়ায় মদের দোকান হয়েছে, এবং সেই যে বিপুল পরিমাণ মদ বিক্রি হয়েছে, মানুষ কিনে নেশা করেছে, সেখান থেকে রাজ্য আয় করেছে। আমি এসজিএসটি এগুলো ছেড়ে দিলাম, যেগুলো খুব কমন, সব রাজ্যই যে ধরনের আয় করে সেগুলো আমাদের রাজ্য করেছে। কিন্তু মূল এই ২০ লক্ষ কোটি টাকার বেশিরভাগটা এই সমস্ত জায়গা থেকে এসেছে। কিন্তু যেখান থেকে আসতে পারতো, শিল্প থেকে, মানুষের ইনকাম ট্যাক্স যা মানুষ দেয় সেটা তো তার রোজগারের ওপর নির্ভর করে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের পার ক্যাপিটা ইনকাম, প্রতি মানুষ পিছু যে রোজগার, তা ক্রমশ নিচের দিকে গেছে। এবার রাজ্যের আর্থিক অবস্থা বুঝতে গেলে জানতে হবে যে রাজ্যের ঋণ কত। যে কোনো মানুষের আর্থিক অবস্থা বুঝতে গেলেও তাকে জানতে হয় যে সেই মানুষটি বাজার থেকে কত টাকা ইতিমধ্যে ঋণ নিয়ে বসে আছেন, কারণ ওই ঋণটা তাকে শোধ করতে হবে। রাজ্যের ঋণের পরিমাণ ৮ লক্ষ কোটি টাকার কাছাকাছি।
8 লক্ষ কোটি টাকা, মানে যে রাজ্য 20 লক্ষ কোটি টাকা রোজগার করে তার ঋণের পরিমাণ 8 লক্ষ কোটি। অর্থাৎ রোজগার আর ঋণ এর যদি অনুপাত করা যায় তাহলে তা 38%। অর্থাৎ মানে যেখানে 40% এই অনুপাত পৌঁছলে রাজ্য আর ঋণ পাওয়ার কথা নয়। সাধারণভাবে কোনো রাজ্য 40 পেরিয়ে গেলে এই অনুপাতটা সে আর ঋণ পায় না, কারণ যারা ঋণ দেয় তারা তো হিসেব করে দেয় যে আমি টাকাটা দিচ্ছি, আমাকে তো ফেরত পেতে হবে। তারা ধরে নেয় যে এত পরিমাণ ঋণের বোঝা এই রাজ্য হয়তো শোধই করতে পারবে না। পশ্চিমবঙ্গের থেকে ঋণের বোঝা বেশি একমাত্র পাঞ্জাবে। আর যদি আপনি গুজরাট, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলোর সঙ্গে তুলনা করেন, গুজরাটে 15% এই রেশিও, ঋণ এবং রোজগারের রেশিও। মহারাষ্ট্রে 18%, সেখানে আমাদের 38%। আর 2% পেরিয়ে গেলে হয়তো বাজার থেকে ঋণ আমাদের রাজ্য নাও পেতে পারে। এই ঋণ বেড়েছে কোন কোন খরচের জন্য? মূলত ওয়েলফেয়ার এক্সপেন্ডিচার, এই যে সামাজিক প্রকল্পগুলো, বিপুল খরচ হয়েছে রাজ্যের এবং এর জন্য ঋণ নিতে হয়েছে। এই টাকাটা এসছে অনেক সময় ঋণ থেকে। আর রেভিনিউ এক্সপেন্ডিচার মানে রাজ্যের যে মূল খরচ, মানে সরকার চালাতে গেলে যে খরচগুলো করতে হয়। আপনি তো কদিন আগেই শুনেছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কল্যাণীতে যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করলেন, সেই মিটিং থেকে বেরিয়ে তিনি বললেন আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে অনেক অফিসাররা কারপুলে এসছে, অনেকে বাসে করে এসছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের সময় একটা জেলা ধরে ধরে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হতো এবং সেখানে বিপুল টাকা খরচ হতো। এগুলো সবই রেভিনিউ এক্সপেন্ডিচারের অংশ। রাজ্যের যে খরচ ছিল, নানাভাবে যা যা রাজ্যের সিস্টেম চালাতে খরচা করতে হয়, সেই টাকাটা কিন্তু অনেক ক্ষেত্রে ঋণ নিয়ে খরচা করা হয়েছে। মানে হিসেব করলে দেখা যাচ্ছে রাজ্যের রোজগার দিয়ে হয়নি, তখন ঋণ নিয়ে খরচ করা হয়েছে। ফিসক্যাল ডেফিসিট মানে যে পরিমাণ টাকা রাজ্যকে নিয়মিত ঋণ করতে হয়েছে বছরে, 73,178 কোটি টাকা। এক বছরে এই টাকাটা রাজ্যকে ঋণ করতে হয়েছে, মার্কেট থেকে তুলতে হয়েছে, নিয়ে তার খরচ মেটাতে হয়েছে। রাজ্যের যা টোটাল আয় তার 3.5% বেশি। যেখানে একটা হিসেব আছে, মানে সুস্থতার একটা হিসেব আছে, তো আর্থিকভাবে রাজ্য কতটা সুস্থ এটা যে হিসেবে দেখা হয়, সেখানে বলা আছে যে এই ফিসক্যাল ডেফিসিট 3% পেরোনো উচিত না। যেরকম আমাদের ব্লাড সুগারের একটা হিসেব আছে যে ফাস্টিংয়ে কত রিডিং আসবে, পিপিতে কত রিডিং আসবে, যেরকম ব্লাড প্রেশারের একটা হিসেব আছে, যে হিসেবের মধ্যে থাকলে আপনার ব্লাড প্রেশার ঠিক আছে, আপনি সুস্থ আছেন। তেমনি রাজ্যের আর্থিক অবস্থারও একটা হিসেব আছে। সেই হিসেব অনুযায়ী ফিসক্যাল ডেফিসিট 3%-এর নিচে থাকার কথা, আমাদের 3.5%-এর বেশি। রেভিনিউ ডেফিসিট যে সমস্ত জায়গায় সরকারে খরচা করার টাকা কম পড়ছে, যে টাকা রাজ্য রোজগার করছে তাই দিয়ে খরচা করে কুলোনো যাচ্ছে না, তার মধ্যে রয়েছে স্যালারিজ। মানে পশ্চিমবঙ্গের যে সমস্ত সরকারি কর্মচারীরা যারা এখন আবার ডিএ পাওয়ার জন্য আন্দোলন করছেন, তারা যে মাইনে পান, সেই মাইনে পশ্চিমবঙ্গ তার নিজের রোজগার দিয়ে পুরোটা দিতে পারে না। যেখানে যেখানে সাবসিডি দিতে হয়, সেই সাবসিডি পশ্চিমবঙ্গ নিজের রোজগার দিয়ে পুরোটা দিতে পারে না এই রাজ্য। ওয়েলফেয়ার স্কিমের কথা তো আমি আপনাদের আগেই বলেছি। আর একটা বড় খরচের জায়গা আছে, এই যে বিপুল পরিমাণ ঋণ নেওয়া আছে, এটা তো দিনের পর দিন জমবে না, কিছু টাকা প্রত্যেক বছরই শোধ করতে হয় এবং তার মধ্যে মূলত ইন্টারেস্ট যেটা, সেটা শোধ করতে হয়। আর আসল যে টাকাটা, সেই টাকার একটা ছোট অংশ হলেও শোধ করতে হয়। তো এই শুধু ইন্টারেস্ট শোধ করতে যে পরিমাণ টাকা রাজ্য ঋণ নিয়ে ইতিমধ্যেই বসে আছে, তার ইন্টারেস্ট দেওয়ার জন্য প্রত্যেক বছর 49,000 কোটি টাকা ধরে দিয়ে দিতে হয় রাজ্যকে। আর তার সঙ্গে যদি আসলের অংশ যোগ করেন, তাহলে রাজ্যের 80,000 কোটি টাকা অ্যাপ্রক্সিমেটলি এক বছরে শুধু এই ঋণ চোকাতে চলে যায়। 20 লক্ষ কোটি টাকার রোজগার, তার 1 লক্ষ কোটি টাকা ঋণ চোকাতেই দিয়ে দিতে হয়। এনিওয়ে, আমি আপনাদের ইতিমধ্যেই বলেছি রাজ্যের রোজগারের জায়গাগুলো। এবার আসুন রাজ্যের খরচের জায়গা। স্যালারি দিতে খরচ হয়, সরকার চালাতে, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারকে রানিং রাখতে তো খরচ হয়, কিন্তু তার সঙ্গে এই রাজ্য যা টোটাল খরচা করত, যদি 100 টাকা এই রাজ্য বছরে খরচা করে, তার 50 টাকাই খরচা হয়ে যেত এই ওয়েলফেয়ার স্কিমগুলোর জন্য। দেখুন, ওয়েলফেয়ার স্কিমের বিরোধিতা করছি না আমি, কিন্তু আপনি কোথায় কখন
এই ধরনের খরচ করবেন, আপনার সামর্থ্যের উপর ব্যাপারটা নির্ভর করবে। রাজ্যের যা সামর্থ্য, যা খরচ করার ক্ষমতা, তার 50%ই লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, বাংলার বাড়ি এইসবে খরচা হয়ে যেত। আর বাকি 50% দিয়ে স্যালারি, ঋণ মেটানো, এরপরে রাজ্যের হাতে আর পড়ে থাকতো কটা টাকা, যা দিয়ে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, রাস্তা তৈরি হবে, ব্রিজ তৈরি হবে, ড্যাম তৈরি হবে। এর জন্য প্রয়োজন যে টাকাটা, সেই টাকাটা আসবে কোত্থেকে? রাস্তা, ব্রিজ, ইনফ্রাস্ট্রাকচার, লজিস্টিক হাব, পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার, এর জন্য রাজ্যের কাছে কিছু সেরকম পড়ে থাকতো না। কিন্তু এটা যদি রাজ্যের বর্তমান আর্থিক অবস্থা হয়, তো এই রাজ্যটাই তো নতুন সরকার পেয়েছে। শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে, তার সঙ্গে ইতিমধ্যে আরও 5 জন মন্ত্রী রয়েছেন, মন্ত্রিসভা যে কোনো সময় এক্সপ্যান্ডেড হয়ে যাবে। কিন্তু এই রাজ্য সরকারকেও তো এই আর্থিক অবস্থার মধ্যে কাজ করতে হবে। এই আর্থিক অবস্থার মধ্যেই রাজ্যকে তার প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণার ভাণ্ডার দিতে হবে। অন্নপূর্ণার ভাণ্ডার নিয়ে আলাদাভাবে আপনাদের সামনে একটু আলোচনা করার ইচ্ছে আছে। মূলত এই বিতর্কটা যে অন্নপূর্ণার ভাণ্ডারের জন্য 12 পাতার ফর্ম, এটা একটা বড় বিতর্ক তৈরি হয়েছে। অনেকে এটাকে এভাবে দেখা বা দেখানোর চেষ্টা করছেন যে আসলে এটা এক্সক্লুশনের পলিটিক্স, অর্থাৎ কিভাবে লোককে বাদ দেব তার পলিটিক্স। দেখুন, একটা জিনিস মনে রাখতে হবে যে অন্নপূর্ণার ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তৃণমূল কংগ্রেস ভেবেছিল সমস্ত মহিলারা তাদেরকেই ভোট দেবে, মহিলা ভোটের সিংহভাগ, যদি না হয় পুরোটা, অন্তত সিংহভাগ তারাই পাবেন। কিন্তু মানুষ এই ধরনের প্রকল্প একেবারে বাজবিচার না করে সরকারি টাকা বিলোনোর প্রকল্পের বিরুদ্ধেই কিন্তু ভোট দিয়েছে। মানুষ কিন্তু মনে করেছে সরকারি টাকা এভাবে, যার বাড়িতে 3টে গাড়ি আছে সেই বাড়িতেও 3 জন মহিলা থাকলে 3 জনই ওই লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, এটা উচিত হবে না, হচ্ছে না। না হলে তাহলে তো তৃণমূল কংগ্রেসই সরকার করতো, কিন্তু মানুষ তো তার বিরুদ্ধে ভোট দিয়েছে। এনিওয়ে, এটা নিয়ে আমি আলাদাভাবে আপনাদের সঙ্গে কথা বলবো। কিন্তু আজকের আলোচনায় আমি যে জায়গাটায় ফিরে আসতে চাই, এই এত একটা আর্থিক কচকচি আপনাদের সামনে রাখার একটাই কারণ। দেখুন, অর্থনীতি কঠিন সাবজেক্ট, আমি নিজেও অর্থনীতির ছাত্র নই। আমি আপনাদের যেটুকু আর্থিক অবস্থা রাজ্যের বোঝানোর জন্য দরকার সেটুকু বলেছি, এবং তাও এমনভাবে বলেছি যাতে আপনারা বুঝতে পারেন। আমি বিরাট কিছু টেকনিক্যাল আলোচনায় যাইনি, যেটা হয়তো আমি পারবো না, আমি নিজেও অত ভালো অর্থনীতি বুঝি না। কিন্তু যেটা বুঝি, রাজ্যের আর্থিক এই অবস্থা, এই বিপুল পরিমাণ ঋণ বাড়ানোর কোনো সুযোগ নেই, অর্থাৎ মার্কেট থেকে আরও বেশি টাকা তুলে নিয়ে নতুন নতুন কাজ করব, এই সুযোগ নতুন সরকারের ওপর নেই। অথচ এই সরকারের ওপর চাপ কি? এই সরকার বলেছে গত সরকার যতগুলো সমাজ কল্যাণমূলক পরিষেবা দিত, যে সমস্ত স্কিম চলতো, ওয়েলফেয়ার স্কিম, কোনোটা বন্ধ হবে না। তার মানে সেগুলো চালানোর জন্য যে টাকা, এক্সপেন্ডিচারের 50%ই খরচা করতো আগের সরকার এই ওয়েলফেয়ার স্কিমের পেছনে, অন্তত কাগজে কলমে। আর এই ওয়েলফেয়ার স্কিমের পেছনে যে টাকাটা ঢুকতো, তার একটা বড় অংশ আলটিমেটলি ড্রেন আউট হয়ে যেত দুর্নীতির কারণে। সেগুলো সব সামনে আসছে এক এক করে। এই সরকার বলছে ওয়েলফেয়ার স্কিমগুলো সব চালানো হবে, তাহলে ওই বিপুল পরিমাণ টাকার সংস্থান করতে হবে। তাহলে কি এই সরকারও তার যা টোটাল খরচ, তার 50% এর পেছনে খরচা করবে? হ্যাঁ, ওই লিকেজগুলো হয়তো বন্ধ করবে, যেখানে যেখানে দুর্নীতি ছিল সেগুলো বন্ধ করলে কিছু টাকা এই সরকারের সেভ হবে। কিন্তু বিপুল পরিমাণ টাকা তো সেক্ষেত্রে লাগছে। স্যালারি দিতে হবে, ঋণের ইন্টারেস্ট দিতে হবে, তার ক্যাপিটালের একটা পার্সেন্টেজ দিতে হবে, চেষ্টা করতে হবে ঋণের বোঝা কমানোর জন্য। এরপরে সরকারি কর্মীরা আশা করে বসে আছেন, রাজ্যের সরকারি কর্মীরা, যে এই সরকার তাদের দিয়ে দেবেন, বকেয়া দিয়ে দেবেন। যে বকেয়া দিয়ে দিতে গেলেও একটা বিপুল পরিমাণ টাকা লাগবে। আগের সরকার এই ধরনের বিতর্ক সহ্য করেও দিয়ে দিতে চায়নি। এটা একটা অন্যতম কারণ। দেবে কোত্থেকে? টাকা তো গাছে ফলে না যে গাছ থেকে পেরে দিয়ে দেবে। আপনারা অনেকে বলতে পারেন যে এটা ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্র আছে পিছনে, বিজেপির আবার টাকার অভাব। কিন্তু এই ধরনের কথা দেখুন, রাজনীতিতে চলতে পারে, অর্থনীতিতে সম্ভবত চলে না। আমি আবার বলছি, অর্থনীতির আমি খুব বিশেষজ্ঞ না হয়ে, যে কেন্দ্র একেবারে এই রাজ্যে যেহেতু বিজেপি সরকার এসেছে, তাই সেই সাফল্য দেখানোর জন্য, সেই সরকারকে সফল দেখানোর জন্য বিপুল পরিমাণ টাকা এরা যে পাম্প করে দেবে, আমি এভাবে দেখছি না। ব্যাপারটা অত সহজ নয়। ফলে এই রাজ্যের যে নতুন সরকার, তাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ আছে। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, এই সরকারে যারা আছেন বিভিন্ন দায়িত্বে, এমনকি কেন্দ্রীয় সরকারকেও,
একটা রাস্তা আছে। এই রাস্তা যদি এই সরকার ঠিক মতো ব্যবহার করতে পারে তাহলে টাকার অভাব পশ্চিমবঙ্গ সরকারের হবে না। গুপ্তধন খুঁজে বার করতে হবে। গুপ্তধন কোথায় কি পোঁতা আছে? তৃণমূলের গুপ্তধন। দেখুন, একটা নতুন সিনেমা বেরিয়েছে, সপ্তডিঙার গুপ্তধন বা এই ধরনের কিছু নাম। আমি সিনেমাটা দেখিনি, কিন্তু এটা বেসিক্যালি সিকুয়েল। এর আগেও এই একই ধরনের জিনিস প্রোডাকশন হয়েছে এবং সেখানে একজন ইতিহাসের অধ্যাপক বিভিন্ন ঐতিহাসিক ধাঁধার সমাধান করে করে গুপ্তধন খুঁজে বার করেন। নানা সময়ে সেই বিপুল পরিমাণ সম্পদ লুকিয়ে রাখা হয়েছিল এবং এই অধ্যাপক সেগুলোকে খুঁজে খুঁজে বার করেন নানা রকম ধাঁধার সমাধান করে। তো আমাদের না, এই ক্যারেক্টারটা তো ফিকশনাল, এটা তো রিয়েল ক্যারেক্টার নয়, কিন্তু এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের এরকম একজন অধ্যাপক খুব দরকার, যিনি খুঁজে খুঁজে বার করতে পারবেন যে কোথায় কত টাকা পুঁতে রাখা আছে। এমনকি ধরুন এই বাদুড়িয়ার চেয়ারম্যান, এটা তো বাদুড়িয়া একটা সাধারণ, খুবই সাধারণ একটা মিউনিসিপ্যালিটি। তার চেয়ারম্যান বাড়ির পিছনের জমিতে যদি 3 কোটি টাকা পুঁতে রেখে থাকেন, তার বাড়ি থেকে আগেই প্রায় 1 কোটি টাকা, 90 লক্ষ টাকার বেশি ক্যাশ পাওয়া গেছে, এবার মাটিতে পোতা আরো 3 কোটি টাকা পাওয়া গেছে। একটা হিসেব আমার মাথার খেলছিল যে এই 3 কোটি যদি ওনার কাছে থেকে থাকে তাহলে হিসেব করতে হবে যে এইটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যামাউন্টের 25%। কারণ এর আগে আপনারা জানেন এটা নিয়ে বিতর্ক হয়েছিল। তৃণমূল কংগ্রেসের নেতা ভরা জনসভায় দাঁড়িয়ে বলছেন, ঠিক আছে, যে টাকা তুলেছেন 25% নিজের কাছে রাখবেন, বাকি 75% পাঠিয়ে দেবেন। অর্থাৎ এই 25-75-এর যে একটা রেশিও, এ নিয়ে এই রাজ্য রাজনীতিতে যখন তৃণমূল ক্ষমতায় তখনই আলোচনা হয়েছে। যদি সেটাকে আমি সত্যি ধরে নিই তাহলে এই 3 কোটি হচ্ছে 25%, আরো 9 কোটি ওখান থেকে গেছে কোথাও, তো সেটাও তো কোথাও পোঁতা আছে। এই জায়গাটা খুঁজে বার করতে হবে যে গুপ্তধন কে কোথায় পুঁতে রেখেছেন। বাদুড়িয়ার মতো একটা জায়গায় চেয়ারম্যান 3 কোটি পুঁতে রেখেছেন, তাহলে আপনি ভাবুন ভাটপাড়া, মধ্যমগ্রাম, রাজপুর, সোনারপুর, আসানসোল, শিলিগুড়ি, দুর্গাপুর, বর্ধমান, গোটা পশ্চিম বাংলায় কত গুপ্তধন কত জায়গায় পোতা আছে। এই যে টাকা খুঁড়ে, মাটি খুঁড়ে টাকার বান্ডিল বেরিয়েছে বা টাকার ব্যাগ বেরিয়েছে, শুধু তো নয়, সুটকেস বেরিয়েছে, তার ভেতরে সোনা। লালনের গান ছিল না, মানব জমিন রইল পরে আবাদ করলে ফলতো সোনা। আমাদের পশ্চিমবাংলার মাটি এরকম বহু জায়গায় আবাদও করতে হবে না, স্রেফ খুঁড়লেই এখন সোনা পাওয়া যাবে। শুধু জানতে হবে যে খুঁড়বো কোথায়। বাংলার মাটিতে সোনা ফলতে পারে। তৃণমূল কংগ্রেসের জমানা পেরিয়ে আসার পর অন্তত এটা বলা যায় যে এই সম্ভাবনা বাদুড়িয়ার পরে আমি দেখছি যে বাংলায় বহু জায়গায় ক্ষেত খামার খুললে হয়তো এমনি সোনা ফুলবে, আবাদ করতেই হবে না। এখন মূল প্রশ্ন হচ্ছে এই সরকার এই ব্যাপারটাকে কতটা গুরুত্ব দেবে। আর যদি সত্যি এই সরকার বিষয়টাকে গুরুত্ব দিয়ে ভাবে, এই ধাঁধা সমাধান করে গুপ্তধনের সন্ধান করতে পারবে এরকম অফিসারদের হাত খুলে কাজ করতে দেয়, তাহলে পশ্চিমবঙ্গের আর যাই হোক আগামী 5 বছর টাকার অভাব হবে না।